হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে আরও একবার এক্সাম টিক্সে আসার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আজকে তোমাদের জন্য আমি বিগত 2018 সালে রেলের গ্রুপ ডি পরীক্ষায় যেসব জ্যামিতির ক্ষেত্রে থেকে যে অঙ্কগুলো এসে গেছে সেই অঙ্কগুলো তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। এবং সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং পাশে থাকা বেল আইকনকে অন করে রাখতে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে প্রথম অঙ্কটি বলা রয়েছে, দেখো, একটি রম্বসের কর্ণ দুটি যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার হলে রম্বসটির বাহুর দৈর্ঘ্য কত? তোমরা একটা জিনিস মনে রাখবে, যেহেতু এখানে রম্বসের কথা বলা হয়েছে, তো রম্বসের ক্ষেত্রে যে কোনো অঙ্কই থাকুক না কেন, একটা সূত্র তোমরা মনে রাখবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 4 স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। এর মানে হচ্ছে 4a হচ্ছে বাহু, ডি হচ্ছে কর্ণ, আর এই D2 হচ্ছে দ্বিতীয় কর্ণ। এই সূত্রটাকে মনে রাখবে। তাহলে আমাকে এখান থেকে বলছে কি, দুটি কর্ণর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আমাকে রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছেন। তাহলে আমরা এখান থেকে কি করব? এখান থেকে ভ্যালুটা বসিয়ে দিই D1, অর্থাৎ ফার্স্ট কর্ণ দৈর্ঘ্য কত রয়েছে? ফার্স্ট কর্ণের দৈর্ঘ্য রয়েছে 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার স্কোয়ার করলে কত? 144, বারং 144 লিখলাম, 144 প্লাস সেকেন্ড কর্ণ, অর্থাৎ সেকেন্ড কর্ণ কত রয়েছে? 16। তাই 16 স্কোয়ার করলে কত হয়? 16 16 256 লিখলাম। তাহলে এটাকে আমরা যোগ করলে কত পাই? যোগ করলে পাচ্ছি 400। তাহলে এই 400কে আমরা ভাগ করব এই 4 দিয়ে। তাহলে 4 দিয়ে আমি 400কে ক্যান্সেল করলে কত পাচ্ছি? এখানে পাবো 100। এবার যেহেতু এখানে আমাকে এ স্কোয়ার সমান সমান 100 পেলাম, তাহলে এ স্কোয়ার সমান সমান কত পেলাম? 100। তাহলে আমি এই যেগুলো কত পাবো? এই যেগুলো পাবো 10। তাহলে আমাদের এখানে এ সমান সমান কী আছে? রম্বসটির বাহুর দৈর্ঘ্য। তাহলে এ সমান সমান কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। দেখো 10 সেন্টিমিটার কত আছে? নাম্বার এ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। চলো দ্বিতীয় অঙ্কটার দিকে চলে যাই। কোনো ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:5 এবং এদের মধ্যে দূরত্ব দেওয়া রয়েছে 12 সেন্টিমিটার। ট্র্যাপিজিয়ামটির ক্ষেত্রফল দেওয়া আছে 384 বর্গ সেন্টিমিটার। তাহলে সমান্তরাল বাহু দুটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? অর্থাৎ ট্র্যাপিজিয়ামটা কেমন হয়? এই দেখো ট্র্যাপিজিয়াম, এই একটা ট্র্যাপিজিয়াম আছে। এই ট্র্যাপিজিয়ামের এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর উচ্চতা হচ্ছে এখান থেকে এইটাকে বলে উচ্চতা, এই হাইটটাকে বলে উচ্চতা। তাহলে এই বাহুটা ধরলাম 3, এই বাহুটা ধরলাম 5। তাহলে এই দুটো বাহুর যোগফল ইনটু এই উচ্চতা দেওয়া আছে কত? 12। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল কত আছে? 5 যোগ 3, তাহলে 5 আর 3 8, 8 সমান সমান এই গুণ 12, 12 কি? উচ্চতা। তা এইটা সমান সমান আমি লিখতে পারি কি? 384। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? ক্যালকুলেশন করি। আচ্ছা, এই 2 দিয়ে এটাকে কাটি, 6 2 12। আচ্ছা, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 6 এবং 8। তাহলে এই 6 এবং 8 দিয়ে ডাইরেক্ট এটাকে ক্যান্সেল করলে কত দাঁড়াচ্ছে? দেখো, কাটাকাটি করো। তাহলে এটাকে 8 দিয়ে 6 দিয়ে কাটি প্রথমে। 6 6কে 6 6 36, 37 38 2 24, 4 6 24, কত হলো? 64। এবং 8 দিয়ে কাটলে 8 8 64। তাহলে এখানে আমরা কী পেলাম? আমরা পেলাম 8। এইখানে 1 ভাগ সমান সমান এখানে পেলাম 8। তাহলে এই 8-এর সঙ্গে আমি এখানে কি করব? 5 গুণ করে দেবো। এই 5 8 40 সমান সমান 40 হচ্ছে এর বৃহত্তম বাহুর দৈর্ঘ্য। কেন এই 5টা আমি কেন গুণ করলাম? কারণ কি, এখানে আমার সবচেয়ে 3:5 অনুপাতে বাহু আছে। তাহলে সবচেয়ে বড় বাহু কত? 5 বলেছে। তাহলে এই 5-এর সঙ্গে আমি এই যে 8 পেলাম, এই 8টা গুণ করলে আমার টোটাল বাহুটা পাওয়া যাবে। যদি সবচেয়ে ছোট বাহু বলতো, তাহলে এই 8-এর সঙ্গে আমি সবচেয়ে ছোট অনুপাত কত? 3 গুণ করে দিতাম, তাহলে হয়তো 3 8 24। তাহলে দেখো, ছোটো বাহুটার দৈর্ঘ্য 24, বড় বাহুটার দৈর্ঘ্য 40। চলো, আশা করি বোঝাতে পেরেছি। চলো পরবর্তী অঙ্কটা কী রয়েছে দেখি। কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ ও বহিকোণের পার্থক্য 60 হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা সূত্র আছে। সূত্রটা কি? যদি সুষম বহুভুজের ক্ষেত্রে বলা হয়, মনে রাখবে, যদি সুষম বহুভুজের অন্তকোণ ও বহিকোণের পার্থক্য দেওয়া থাকে, অন্তকোণ এবং বহিকোণের পার্থক্য দেওয়া থাকে, তাহলে সেই সূত্রটা হচ্ছে, সবসময় রাখবে, 720/180 মাইনাস
এই থিটা মানে পার্থক্য কত হচ্ছে 60। এইবার এটাকে সমাধান করো, তাহলে কত হচ্ছে 720, আর এখান থেকে বিয়োগ করে কত দাঁড়াচ্ছে দেখো 120। তাহলে 0 0 ক্যান্সেল, 12 এখানে 6 12 72, তাহলে আমার বাহুর সঙ্গে কত 6। বোঝা গেল? চলো পরেরটা যাচ্ছি। পরেরটা কী আছে? 70 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? ছবিটা কি বলছে? 70 বর্গ সেন্টিমিটারের ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র রাখলাম। তাহলে এই বর্গক্ষেত্রের জায়গাটা কত? 70 বর্গ সেন্টিমিটার। এর ভিতরে সবচেয়ে বড় মাপের একটা বৃত্ত আঁকবো এরকম। তাহলে বৃত্তটা যদি আঁকি তাহলে এর ব্যাস কত হবে? ব্যাস হচ্ছে এই দেখো, ব্যাস মানে হচ্ছে কি? এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ব্যাস। তাহলে আমাকে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি বের করতে পারি তাহলে আমার এই বৃত্তের ব্যাসের মানটাও তাই পেয়ে যাব, এবং সেই ব্যাসের মান পেয়ে গেলে তাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ পেয়ে যাব। সেই ব্যাসার্ধ দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। 70কে যদি √ওভার করে দিই তাহলে এটা কী দাঁড়ালো? এটা দাঁড়ালো বৃত্তের ব্যাস, তাই না? তাহলে বৃত্তের ব্যাস অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য। এইবার একে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কী দাঁড়ালো? ব্যাসার্ধ দাঁড়ালো। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম কি? আর মানে এইটা পেলাম। এবার ক্ষেত্রফলটা বের করি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি? পাই আর স্কোয়ার। তাহলে পাই মানে হচ্ছে 22/7, আর কত পেলাম? আর পেলাম এইটা √70/2 ইন্টু √70/2, তাই না? দুবার হবে, আর স্কোয়ার আছে। এবার কাটাকাটি করি। এবার কি আছে দেখো, এই দুটো √70 জন্য একটা 70 লিখতে পারি। তাহলে এটাকে ক্যান্সেল করে আমি কি লিখতে পারি? একটা 70 লিখতে পারি দুটো √70 জন্য। তাহলে দেখো কাটাকাটি করলে কী দেবে? 7 অক্ষে 7, 7 10 70, 2 অক্ষে 2, 11 2 22, 2 অক্ষে 2, 5 2 10। তাহলে কত থাকছে এখানে? 5 × 11 কত হচ্ছে? 5 11 55। তাহলে সঠিক অ্যান্সার কত? 55। তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফল কত হবে? 55 বর্গ সেন্টিমিটার আমার রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কটা চলে যাই। পরের অঙ্কটা কী আছে দেখি। দেখো পরের অঙ্কটা আছে এখানে, কী আছে এখানে দেখি। একটি 5 দাগের অঙ্ক। একটি গোলকের ব্যাসার্ধ 10% হ্রাস পেলে গোলকটির আয়তন কত শতাংশ হ্রাস পাবে? দেখো এই অঙ্কগুলোর ডিটেলস দুভাবে করা যায়, শর্টও করা যায় এবং ডিটেলসও করা যায়। আমি যেহেতু শর্ট দেখাচ্ছি তাই শর্ট প্রসেসটা দেখাবো। ডিটেলস প্রসেসটা দেখাতে গেলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে শর্ট প্রসেসে দেখাচ্ছি। শর্ট প্রসেসটা কি? একটাই সূত্রটা মনে রাখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। সূত্র হচ্ছে 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস কত পার্সেন্ট? 10% হ্রাস পাবে। তো 10% মানে আমরা জানি কত? 10/100। তো 10/100কে কাটলে কত হয়? 1/10। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/10। এবার এর হবে কিউব, এইবার ইন্টু শতকরা মানে 100। এইবার সলভ করো, অঙ্কটা দেখো বেরিয়ে আসবে। তো সলভ করলে কত আসবে দেখো, তোমরা আশা করি সলভ করতে পারবে। তাও করে দিচ্ছি। 1 মাইনাস দেখো এইটাকে সলভ করলে কত হচ্ছে? 10, আমরা কি 10 একে 10 আর 1, তার মানে কত হচ্ছে? 9/10, তাই না? তাহলে 1 মাইনাস 9/10 এর ঘন ইন্টু 100। এটাকে শর্টে করলে কী করে আসবে দেখো? 1 মাইনাস, এক মিনিট, তাহলে এখানে করি 1 মাইনাস 9 কিউব কত হচ্ছে? 729। এগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। 9 কিউব 729 আর 10 কিউব হচ্ছে 1000। তাহলে 10⁻³ লিখতে পারি ইন্টু 100। তাহলে এখান থেকে এই দুটো শূন্য কাটা যাচ্ছে। আচ্ছা কাটা যাচ্ছে না, আমি আগে এটা করে নিই। তাহলে এখানে এই যে 1 মাইনাস 729/1000 এটাকে লসাগু করি। নিচে থাকছে কত? 10⁻³ আর এখানে কত থাকছে? তাহলে 10⁻³ মাইনাস 729 ইন্টু 100। এইবার 1000 10⁻³ মানে হচ্ছে 1000, তাই না? তাহলে 1000 থেকে 729 বিয়োগ করলে কত থাকে? 271 থাকে। তাহলে 271, আর এখান থেকে দুটো শূন্য কেটে গেলাম, আর এখান থেকে 3টে শূন্য থেকে 2টো শূন্য কাটাকাটো, তাহলে কত থাকে? একটা শূন্য থাকে। তাহলে এই যে 10। আচ্ছা এইবার এটাকে ভাগ করলে কত থাকে? 2 7
27.1% ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কোথায় আছে 2 পয়েন্ট, এই দেখো 27.1%, নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কটা চলে যাচ্ছি। 6 দাগের কী আছে দেখো। 6 দাগে বলা আছে দেখো, কোনো গোলীয় আধারের বা ফাঁপা অংশ বা শূন্য গর্ভ বাদে গোলকের বহির্ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং অন্তঃব্যাসার্ধ 1 সেন্টিমিটার হলে ফাঁপা অংশ বা শূন্যগর্ভ বাদে গোলকের আয়তন কত হবে। ধরো এই একটা গোলক, এই হচ্ছে গোলকটার ভিতরের অংশ, তাহলে এই ভিতরের অংশটা বাদ দিয়ে তাহলে বহির্ব্যাসার্ধ এবং অন্তঃব্যাসার্ধ, তাহলে বহির্ব্যাসার্ধ মানে কি, এই কেন্দ্র থেকে এই বাইরের দাগ অবধি, কেন্দ্র থেকে বাইরের দাগ অবধি বহির্ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এই অবধি অন্তঃব্যাসার্ধ। তাহলে আমার পার্থক্য কত দাঁড়াচ্ছে, 4 থেকে 1 বদলে 3 থাকে, তাহলে এই মাঝখানে পুরো অংশটা হচ্ছে 3, পুরো অংশটা হচ্ছে 3 সেন্টিমিটার হলে তাহলে গোলকের আয়তন কত। আয়তন বলতে ভিতরের অংশটুকু চাইনি, ওইটুকু বাদ দিয়ে টোটাল যে মোটা অংশটা তার আয়তন চেয়েছে। তাহলে তার আয়তনে কীভাবে বের করবো, তাহলে এখানে দুটো নিয়ম আছে। কী নিয়ম, যে বড় বৃত্তের আয়তন প্লাস ভিতরে ছোট বৃত্তের আয়তন আমরা বের করে কী করবো, বড় বৃত্ত থেকে ছোট বৃত্তটা বিয়োগ করে দিয়ে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এত বড় অঙ্ক তো পরীক্ষার হলে করা যাবে না, তো সেই ক্ষেত্রে আমাকে শর্ট প্রসেসে করবো। শর্ট প্রসেস কী করে করবো দেখো, শর্ট প্রসেস হচ্ছে এটাই। আমরা জানি বৃত্তের আয়তনের বা গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে আমরা সেটা এখানে লিখি। তাহলে আমরা এভাবে লিখব 4/3 পাই ব্র্যাকেট আর মানে কি, বড় ভার, একটা আর হচ্ছে ব্যাসার্ধ, আর একটা আর হচ্ছে অন্তর্ব্যাস। তাহলে বড় ব্যাসটাকে আমরা বড় হাতের আর ধরি, লিখলাম বড় হাতের আর, তা বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর। এবার এর সাথে কিউব যুক্ত করে দাও, কারণ সূত্রে কিউব আছে। এইবার আমরা এর ক্যালকুলেশনটা করব। তো ক্যালকুলেশনটা কী করে করবো, 4/3 পাইয়ের মান আমরা জানি 22/7, আর এখানে এটার মান কি জানি, আর এর কিউব, আর এর মান কত আছে, বড় হাতের মান হচ্ছে 4, তা 4-এর কিউব কত হয়, 4 থেকে 16, 4 16 64। তাহলে আমরা করবো 64 বিয়োগ, আর এর মান ছোটো হাতের আর কিছু 1 এর মান 1, তাহলে 64 থেকে 1 বিয়োগ করলে কত, 63। দেখো কত ইজি। তাহলে এই 63টা আমরা এখানে না লিখে এখানে একবার আমরা 63টা লিখে দিই, এখানে আমরা একবারে 63 লিখে দিই। এবার কাটাকাটি করি, দেখো 7 × 7, 7 নং 63, 3 × 3, 3 3 9। তাহলে কী থাকলো, 4 দুগুণ 4 22 কত হয়, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 88 × 3 কত হয়, 3 8 24, 4 হাতে থাকে 2, 3 8 24, 25 26, 264। তাহলে সঠিক অ্যান্সার কত, 264 ঘনসেমি। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কটা চলে যাচ্ছি। একটি ফাঁপা বা শূন্যগর্ভ চোঙের বহির্ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং অন্তঃব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির বক্রতলের মোট ক্ষেত্রফল কত। প্রায় একই অঙ্ক, কিন্তু আগেটা ছিল গোলক আর এবারটা কি হচ্ছে, একটা চোঙ। তাহলে চোঙের ক্ষেত্রে কী হবে দেখো, আমরা চোঙটাকে একটু আঁকি, এখানে আঁকার চেষ্টা করি। এরকম চোঙ হয়, এই চোঙের বাইরের দিকটা যে গোলাকার থাকে সেটাকে বলা হয় পার্শ্বতল, এবং মুখ থেকে এটাকে বলা হয় ব্যাসার্ধ, এবং এটাকে বলা হয় উচ্চতা। তাহলে আমার কাছে একটি ফাঁকা চোঙ বা শূন্যগর্ভের বহির্ব্যাসার্ধ বলতে চোঙটা তো দুটো এরকম গোলাকার হবে, তাহলে এখান থেকে এইটাকে বলা হয় বহির্ব্যাসার্ধ, এটাকে বলা হয় অন্তঃব্যাসার্ধ, তাই না। তাহলে এই অঙ্কটা আমরা সঠিক কীভাবে করব, চলো সলভ করার চেষ্টা করি। একই রকমভাবে এখানে আমরা সূত্র ইউজ করব। যেহেতু আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে, তা আমাদের জানি পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2πr/h, 2πr/h। তাহলে আমরা এই সূত্রটাকে এইভাবে লিখব যে 2πr/h, যেহেতু দুটোর মধ্যে কমন, তাহলে h ব্র্যাকেট আর, অর্থাৎ বড় হাতের একটা আর প্লাস ছোটো হাতের একটা আর। এইবার আমরা এর ক্যালকুলেশনটা করব, ব্যাস। তাহলে 2πr ক্ষেত্রে কী হবে, আমরা ক্যালকুলেশনের জন্য এখানে করি। তাহলে 2 × 22/7 ইন্টু h কত আছে, এখানে উচ্চতা 4, ইন্টু ব্র্যাকেটে বড়টার আর কত আছে, দেখো বহির্ব্যাসার্ধ মানে বড়, অন্তঃব্যাসার্ধ মানে ছোট। তাহলে বড় বহির্ব্যাসার্ধ কত আছে 5, প্লাস ছোটো আছে কত 2, তাহলে 5 আর 2 7,
তাহলে এই 5 আর 2 7, এই 7 এবং এই 7 কেটে গেল, যেহেতু এটা ইনটু রয়েছে। বাকি থেকে কত? বাকি থেকে 44 গুণ 4। তাহলে 44 গুণ কত হয়? 44 গুণ 4, এটাকে গুণ করলে কত হয়? 4 তাহলে 16, 6 থেকে 1, 4 তাহলে 16 1 17, 176 বর্গ সেন্টিমিটার। কোথায় আছে? নাম্বার বি, 176 বর্গ সেন্টিমিটার। একটি 8 ঘনসেমি উচ্চ লম্ব প্রিজমের ভূমি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওই ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি 5 সেন্টিমিটার ও অন্য বাহুটি 6 সেমি দীর্ঘ হলে প্রিজমের ঘনফল কত? আমি একটুখানি ছবি শর্টের মধ্যে ছবি এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, বলতে একটা প্রিজম, সেই প্রিজমের ভূমিটি হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির, এবং যে ত্রিভুজটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যার দুটি বাহু সমান, অর্থাৎ এই যে দুটি বাহু সমান এর প্রত্যেকটি হচ্ছে 5 সেন্টিমিটার করে, এবং অন্য যে বাহুটি সেটা 6 সেন্টিমিটার। এবার এই ত্রিভুজটা ধরে উপর দিকে টেনে তুলে যে আকৃতিটা হবে সেই আকৃতিকে বলা হয় প্রিজম। এইবার সেই প্রিজমের ঘনফলটা আমরা বের করার চেষ্টা করব। কীভাবে বের করব দেখি। আমরা জানি প্রিজমের আয়তনের সূত্র কি? প্রিজমের আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই না? তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা যদি হয়, তাহলে প্রিজমের ভূমিটা কেমন আকৃতির আছে? ত্রিভুজ আকৃতির আছে, তাই না? তাহলে ভূমিটা কেমন আছে? এই দেখো, ভূমিটা আছে ত্রিভুজ আকৃতির। তাহলে ত্রিভুজটা মানে কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইটা হচ্ছে ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3টে, কিন্তু উচ্চতার দৈর্ঘ্যটা দেওয়া নেই। তাহলে আমাদের উচ্চতাটা বের করে নিতে হবে আগে। তাহলে কীভাবে বের করবো? তাহলে আমি ত্রিভুজটার উচ্চতাটা আগে আঁকলাম, একটু ভালো করে আঁকি দাঁড়াও। এই আমার ত্রিভুজটা, এই বাহুটা সমান, এর মান 5, এর মান 5, এর মান 6। তাহলে উচ্চতাটা এই হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতার মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে উচ্চতাটা যদি বের করি, আমি যে কোনো একটা পার্ট নিলাম, এই পার্টটা নিচ্ছি, এই পার্টটা বাদ দিয়ে দিচ্ছি, এই পার্টটা দ্বারা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই পার্টটা যদি বাদ দিই, তাহলে কী ধরনের ত্রিভুজ হচ্ছে? এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি কী জানি? যে লম্ব বের করতে হলে সূত্র জানি, যে অতিভুজ স্কোয়ার থেকে বিয়োগ করে দেবো অন্য একটা বাহু, তাহলে লম্বটা পাবো। তাহলে সেভাবে বের করি। যে অতিভুজ হচ্ছে কত? 5, তার মানে 5 5 25। তাহলে 25 বিয়োগ, যেহেতু টোটাল বাহুটা ছিল 6, অর্ধেক নিয়েছি মানে 3, তাহলে 3 3 9, 9 বিয়োগ করে দেবো, 9 বিয়োগ করে দিয়ে √ওভার করে দেবো, তবে আমরা এই হাইট পাবো। এটা কত হয় দেখি। 25 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 16, 4। তাহলে আমরা হাইট পেলাম কত? 4 সেন্টিমিটার। তাহলে হাইট যদি 4 সেন্টিমিটার পেয়ে গেলাম, তাহলে ভূমির ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু ভূমি কত আছে? 4, ইন্টু উচ্চতা কত হচ্ছে? উচ্চতা 4 এবং ভূমি হচ্ছে 6। কাটাকাটি করে কত হয় দেখো, 3 2 6, কত? 3 4 12। তাহলে 12টা কী পেলাম? 12 হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল, তাহলে প্রিজমের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা জানি প্রিজমের সূত্র কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল পেলাম 12, ইন্টু উচ্চতা কত আছে? এই যে উচ্চতা দেখো 4 আছে এখানে, তাই না? উচ্চতা কত আছে? 4, এই যে 4। এবার গুণ করে কত? 4 12 48। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? 48 ঘন সেন্টিমিটার হচ্ছে প্রিজমের ঘনফল। এই ইজ দ্য রাইট অ্যান্সার। এই ছিল আজকে আমার জ্যামিতি বিষয়ের কিছু অঙ্ক, যেগুলো বিগত রেলের পরীক্ষায় এসেছে। আমি সেখান থেকে নিয়ে এসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। জানি না কতটা বোঝাতে পেরেছি বা কিংবা কতটা ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর বন্ধুদেরকে শেয়ার করো, যেন তারাও এই ধরনের কিছু অঙ্ক থেকে যদি কোনো উপকৃত হয়। তো আজকে এই অবধি, সবাইকে টাটা, বাই বাই এবং গুড নাইট। সবাই ভালো থেকো।